আজকে আমরা শেল স্ক্রিপ্টিং এর একটা বেসিক ধারণা নেব। শেল স্ক্রিপ্টিংটা একটু শুরু করব, বুঝা গেছে? ম্যাম প্রেজেন্ট কি নিয়ে নিছেন? আমি একটু লেট হয়েছিলাম। তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিন দেখা যায়? ইয়েস ম্যাম। গুগল ডক্স ওপেন করছি, ইয়েস ম্যাম, দেখতে দেখা পাচ্ছ? যায় দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তো লাস্ট যে ল্যাব নিলাম 12টার দিকে, ওই ল্যাবে এগুলা লিখে লিখে পড়াইছি। তো তোমাদের বেলা আর লিখি নাই, একটু বলে বলে পড়াচ্ছি, তোমরা একটু খাতায় লিখে নিও। আচ্ছা, খাতায় লিখিও এগুলা, এগুলা কিন্তু কুইজে আসবে। আমি কিছু জিনিস এগুলা থিওরিটিক্যাল কনসেপ্ট। আজকে আমি তোমাদের কি করাবো বলছি। আজকে আমাদের কনসেপ্টের নাম হলো শেল স্ক্রিপ্টিং, রাইট? আমরা শেল স্ক্রিপ্টিং জিনিসটা শুরু করব। শেল স্ক্রিপ্টিং একটা বেসিক ধারণা নেব আমরা আজকে। তো বেসিক ধারণা যেহেতু নিব, তাহলে শেল স্ক্রিপ্টিং এই ওয়ার্ডগুলো আগে বুঝি, এই ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝাচ্ছে, তারপরে আমরা ডিটেলে যাই। তো শেল জিনিসটা কি? শেল জিনিসটা হলো, আমরা টার্মিনাল ইউজ করলাম না, সেই টার্মিনালটাই আসলে শেল। শেল হলো একটা ইন্টারফেস টাইপ, যেটা ইউজার থেকে কমান্ডগুলো নেয়, আর কমান্ডগুলো নিয়ে সেটা ওএস কে পাঠায়। তারপরে ওএস কমান্ড অনুযায়ী যে রেজাল্টটা করে, যেটা আমরা থিওরিতে শিখছিলাম, যে কার্নেলের কাছে যে সিস্টেম কলটা যায়, তারপরে ওটা প্রসেস করার পর সেটার ডেটাটা ব্যাক দেয়। তো শেল হলো সেই ইন্টারফেস যেখানে তুমি ইউজারের কমান্ড টাইপ করবে, ইউজার শেলের মধ্যে কমান্ড দিবে, তারপরে করবে কি, শেল থেকে ওই কমান্ডটা ওএসে যাবে, অপারেটিং সিস্টেমে। তারপর অপারেটিং সিস্টেম ওই কমান্ডটা এক্সিকিউট করে সেটার যে রেজাল্টটা আছে সেটা শেলে দিয়ে পাঠাবে। তারপর শেলের উপর আমরা সেটার রেজাল্টটা ডিসপ্লে পাই। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে ভালো মতো বুঝতে পারবা। যেমন লাস্ট ল্যাবে তোমাদের মনে আছে যে এলএস একটা কমান্ড শিখছিলাম, লিস্ট ডাইরেক্টরি, এলএস। জি ম্যাম। হ্যাঁ, তো এলএস করলে আমাদের কি হইতো, আমাদের ওই যেই পজিশনে তুমি এলএস করতেছো, ওই ডিরেক্টরির মধ্যে কতগুলো ডিরেক্টরি আছে, কতগুলো ফাইল আছে, যা যা কিছু আছে সবকিছু একটা লিস্ট আকারে শো করতো, রাইট? হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো, তাহলে শেল কি? শেল আমাদের ওই টার্মিনালটাতে আমি এলএস লিখতেছিলাম। এলএস কমান্ডটা পাওয়ার পর সেটা অপারেটিং সিস্টেমের কাছে যাবে, যে ডেস্কটপ বা হোমে সে এলএস চায় ইউজার, যে কি কি লিস্ট আছে ডিরেক্টরি। ওএস কি করবে? ওএস যে সেই ডিরেক্টরি গুলো দেখবে, কি ডিরেক্টরি আছে বা কি কি ফাইল আছে, কি কি ফোল্ডার আছে, হোয়াট এভার ইট ইজ, ও সবগুলা লিস্ট আউট করে নিয়ে আসে, তারপর শেলে দিয়ে পাঠাবে। তখন শেল কি করবে? আমাদেরকে প্রিন্ট আউট করে দেখাবে। মেইনলি আমাদের সাথে ওটা ওএস এর একটা কমিউনিকেশন। তাহলে শেল এই ইন্টারফেসটা প্রোভাইড করে। শেলের কাহিনী বুঝতে পারছো? হ্যাঁ না বলো। আচ্ছা, আরেকবার বলবো। আচ্ছা, শেল হলো ইন্টারফেসটা, মানে যে কমান্ড প্রম্পট বা কমান্ড লাইন বা টার্মিনাল আমরা ইউজ করতেছি কমিউনিকেট করার জন্য ওএস এর সাথে, সেই টার্মিনালটাই হলো ওএস এর শেল। বুঝতে পারছো? শেল কি করে? শেলের মধ্যে তুমি কিছু কমান্ড টাইপ করো, যেমন আমি এলএস লিখছিলাম, পিডব্লিউডি লিখছিলাম, এই টাইপের বিভিন্ন কমান্ড লিখছিলাম। শেল ওই কমান্ডগুলো নিয়ে ওএস কে দেয়, ওএস সেই কমান্ডগুলো নিজেদের মধ্যে নিয়ে আসে, ওটার যেই রেজাল্ট আছে বা যেই ডেটা আছে সেই ডেটাটা দিয়ে পাঠায়, শেলে ওটা প্রিন্ট আউট হিসেবে আসে। তো শেল নেসেসারিলি ইউজার আর ওএস এর মধ্যে একটা ইন্টারফেসের মতো কাজ করে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট লাইনে যাই। নেক্সট লাইনে বলছে ব্যাশ। এখন ব্যাশ কি জিনিস সেটা আমরা দেখি। ব্যাশ হলো ডিফল্ট শেল ইন লিনাক্স। আমরা আমরা লিনাক্সে যে শেলটা ইউজ করি সেটাকে বলে ব্যাশ। নেসেসারিলি টার্মিনালটাই ব্যাশ অ্যাকচুয়ালি। তো লিনাক্সের ডিফল্ট শেল হলো ব্যাশ। ব্যাশের ফুল ফর্ম কি? ব্যাশের ফুল ফর্ম হলো বর্ন এগেইন শেল। এটা এক একজন এক এক ভাবে উচ্চারণ করে, প্রনাউন্স করে। আমি বলি হলো বর্ন এগেইন শেল। ওকে, এটা হলো ব্যাশের ফুল ফর্ম। ব্যাশ মানে বোঝায় বর্ন এগেইন শেল। ব্যাশ বুঝছো এটুকু? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট এখন আমি বুঝাচ্ছি।
এখন পরের ওয়ার্ডটা আছে, পরের ওয়ার্ডটা কি? স্ক্রিপ্টিং, রাইট? স্ক্রিপ্টিং জিনিসটা কি? এখন স্ক্রিপ্টিং জিনিসটা, প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং এই দুটো জিনিস বুঝতে তুমি স্ক্রিপ্টিং এর কনসেপ্টটা আরো ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, জিনিস শিখছি, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা বিভিন্ন সেমিস্টারে শিখছো, সি বলো, সিপিপি বলো, জাভা বলো, তাই না? তাহলে প্রোগ্রামিং জিনিসটা কি? প্রোগ্রামিং জিনিসে যেটা হয় যে তুমি যে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য কোড লেখো, সেই কোডটাকে আমরা ফুললি একটা কম্পাইলারে কম্পাইল করি, তারপরে সেটা রান করি। এবং সেটা যদি অলরেডি ইনপুট নেওয়া থাকে সেটা একটা আউটপুট শো করে, বা ইউজার থেকে বিভিন্ন ইনপুট নিয়ে তারপরে একটা আউটপুট শো করে, তাই না? এটাই তো প্রোগ্রামিং এর একটা বেসিক কনসেপ্ট, তাই না? হ্যালো, জি ম্যাম। আচ্ছা, কয়েকজন একটু রেসপন্স করিও সাথে সাথে। আচ্ছা, তাহলে প্রোগ্রামিং এর কেসে যেটা হয় যে তুমি সি ফাইলে কিছু কোড লেখো, সেই কোডগুলো একটা কম্পাইলার রান করে না, জিসিসি কম্পাইলার যখন রান করে ওই প্রোগ্রামটা কিন্তু অ্যাজ এ হোল ওটা কম্পাইলড হয়, মানে পুরা প্রোগ্রামটা কম্পাইলড হয়। কিন্তু ওটার মধ্যে তুমি যদি কোনো ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ারে প্রবলেম করো, বা কোনো সেমিকলন না দাও, বা কোনো কিছু না দাও, মানে কোনো একটা সিঙ্গেল মিস্টেকও তুমি যদি করো, একটা সেকেন্ড ব্র্যাকেট দাও নাই বা কোনো ধরনের এরর, তাহলে কিন্তু তোমার কম্পাইলেশন এরর দিবে। তোমরা কোড ব্লকসে যখন করছো, এই ব্ল্যাক স্ক্রিন যেটা থাকে সেই স্ক্রিনটা কিন্তু আসবেই না, আগে কম্পাইলেশন এরর দেয় না? জি ম্যাম। তো প্রোগ্রামিং এর কেসে এটা হয় যে প্রোগ্রামিং একটা পুরা প্রোগ্রামটাকে অ্যাজ এ হোল কম্পাইল করে, পুরা প্রোগ্রাম কম্পাইল করলে সেটা ফার্স্ট লাইনে এরর হোক, মিডল লাইনে এরর হোক, বা 100তম লাইনে যাই এরর হোক, যেখানেই এরর হোক, যদি একটা এমন এরর অকার করে যেটার কারণে প্রোগ্রামটা ফুললি কম্পাইল হওয়া পসিবল না, তাহলে ওই প্রোগ্রাম কোনো আউটপুটই দিবে না, ওই প্রোগ্রাম কম্পাইলেশন এরর দেবে। আর স্ক্রিপ্টিং জিনিসটা কি? স্ক্রিপ্টিং জিনিসটা হলো লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তুমি মনে করো 100 লাইনের কোড লিখছো, তাহলে 100 লাইনের কোড লিখলে স্ক্রিপ্টিং এ আমার কি হবে, যে তোমার যদি 50তম লাইনে কোনো এরর হয়, তাহলে 49তম লাইন পর্যন্ত ওটা একটা আউটপুট দেখাবে। বুঝতে পারছো? লাইন বাই লাইন, দেখো কি লিখছি, লাইন বাই লাইন এক্সিকিউট টিল এনি মিস্টেক ইজ ফাউন্ড। ওকে, তার মানে যেটা বললাম যে তোমার যদি 100 লাইনের কোড হয়, আর তোমার যদি 50 লাইনে 50th লাইনে ধরো কোনো একটা মিস্টেক করছো, তাহলে তোমার 49 লাইন পর্যন্ত এক্সিকিউট হবে, এবং 49 লাইন পর্যন্ত তোমার হচ্ছে সব আউটপুট দেখাবে। এবং তোমার মনে করো 51 লাইনে আবার কোনো একো করছো যেটা 50 লাইনের মিস্টেকের সাথে কোনো সম্পর্ক রাখে না, তাহলে 51 লাইন থেকে আবার এক্সিকিউট হওয়া শুরু করবে। বেসিক কথা হলো যে এখানে মিস্টেক, সেই লাইনটা শুধু সেই লাইন এবং সেই লাইন রিলেটেড লাইন, ওই ভ্যারিয়েবল বা ওই মডিউলের যে যে জিনিসটা পরে ইউজ হয়েছে সেখানে লাগতেছে, ওই টাইপের জিনিসগুলো শুধু ইউজ হবে না। যেটা ওর সাথে সম্পর্ক নাই, ওই লাইনের ওই মিস্টেকের সাথে সম্পর্ক নাই, সেই লাইনগুলো সব এক্সিকিউট হয়ে যাবে। আমরা এটার এক্সাম্পল দেখবো যখন আমরা কোড করব, তখন তোমাদের কোড করে বুঝাবো কিভাবে লাইন বাই লাইন এক্সিকিউট হচ্ছে। আপাতত এটা তো বুঝতে পারছো, মানে প্রোগ্রামিং আর স্ক্রিপ্টিং এর মধ্যে পার্থক্য জি ম্যাম। বুঝতে পারছো? কেউ একজন আমাকে বলো দেখি দুটা জিনিস কি হচ্ছে তাহলে। প্রোগ্রামিং হচ্ছে ম্যাম প্রোগ্রাম সেই হ্যাঁ, বলো বলো। প্রোগ্রামিংটা হচ্ছে মানে যেখানেই ভুল করবে কোনো আউটপুট দিবে না। আর স্ক্রিপ্টিং হচ্ছে লাইন বাই লাইন আউটপুট দিবে, শুধুমাত্র যেই লাইনটা ভুল হবে ওইটাই শুধু এক্সিকিউট হবে না, বাকিগুলো এক্সিকিউট হবে। হ্যাঁ, এটাই মানে শর্টকাটে বললে এটাই হলো কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ক্রিপ্টিং জিনিসটা বুঝছো, শেলও বুঝছো। এখন আসলে আমরা আসি যে শেল স্ক্রিপ্টিং তাহলে কি জিনিস। শেল স্ক্রিপ্টিং হলো আমরা যখন লাস্ট দিন আমরা যখন ল্যাবে টার্মিনালে বিভিন্ন কমান্ড দিয়ে যখন আমরা কাজ করলাম, তখন আমরা কি করলাম, তখন আমরা লাইন বাই লাইন একটা করে লাইনে কমান্ড লিখতেছিলাম, পরের লাইনে আউটপুট আসতেছিল, এরকম করে স্টেপ বাই স্টেপ যাচ্ছিলাম, তাই না? প্রত্যেক লাইনে লাইনে আমাদেরকে লিখতে হচ্ছিল কমান্ডগুলো। কিন্তু তুমি চিন্তা করো, তোমার এমন একটা কাজ করতে হবে যেখানে তোমার নাম্বার অফ কমান্ডস লাগবে, মানে যখন তুমি একটা প্রোগ্রামিং করবা বা করবে, তখন তো তোমার অনেক লাইন লিখতে হবে। এভাবে লাইন বাই লাইন একটা করে কমান্ড লিখে সেটার আউটপুট পাওয়া, এটা কি ফিজিবল? এটা তো ফিজিবল না, এটা তো কোনো মানে খুব ফিজিবল কোনো কাজ হইলো না। শেল স্ক্রিপ্টিং তোমাকে এই মানে অ্যাডভান্টেজটা প্রোভাইড করে।
এখানে দুই টাইপের অ্যাডভান্টেজ আছে। একটা হলো যে তুমি অনেকগুলা লাইনস অফ কমান্ড তুমি একটা ফাইলে লিখতে পারতেছো। যেমন তুমি সি এর কোডটা একটা সেপারেট একটা ফাইলে সি এর কোড লেখো ডট সি ফাইল এক্সটেনশন দিয়ে, তারপর সেটাকে রান করো, রাইট? তাহলে শেল স্ক্রিপ্টিং এ কি হয়, শেল স্ক্রিপ্টিং এ ডট এসএইচ এই ফাইল এক্সটেনশন দিয়ে একটা ফাইল ক্রিয়েট করে সেই ফাইলে আমরা লাইন অফ কমান্ডস লিখি, যে আমরা যেগুলো যেগুলো কমান্ড আমি এক্সিকিউট করতেছি ওই কমান্ডগুলো ওই ফাইলে থাকে। তারপরে ওই ফাইলটা শুধুমাত্র টার্মিনালে যায়, ওই ফাইলটা জাস্ট রান করলেই তোমার সবগুলা কমান্ড একে একে রান হয়ে যাবে। তোমাকে ম্যানুয়ালি কমান্ডগুলো বারবার লিখতেও হবে না বা বারবার রানও করতে হবে না। ধরো এমন এটা রিইউজেবিলিটির জন্য ইউজ হয়, যেমন ধরো তোমার এমন কিছু আছে যে তোমার যে কমান্ডটা বারবার রান করতে হইতেছে, তো বড় কমান্ড বা ছোট কমান্ড বা সিরিজ অফ কমান্ডস তুমি বারবার টাইপ না করে জাস্ট ওই কমান্ডগুলো একটা ফাইলে রাখে দিলা, তারপর জাস্ট ওই ফাইলটা বারবার কল করলা বা ফাইলটা বারবার এক্সিকিউট করলা, তাহলে তোমার ওই কমান্ডগুলো বারবার লিখতেও হচ্ছে না। তো রিইউজেবিলিটি একটা ফ্যাক্টর। দুই নাম্বার ফ্যাক্টর হলো যে কি বলছিলাম আরেকটা, যে তুমি অনেকগুলা কমান্ড একসঙ্গে লিখে রাখতে পারতেছো, তোমার ওয়ান বাই ওয়ান তোমার লিখতে হচ্ছে না। আর তিন নাম্বার আরেকটা যেটা শেল স্ক্রিপ্টিং এর সবচেয়ে বড় ফায়দা, সেটা হলো তুমি কাস্টমাইজ করতে পারবা কমান্ড। মানে যেগুলা কমান্ড শুধু বিল্ট ইন এলএস তারপরে মেক ডিয়ার এই টাইপের কমান্ড, এগুলা দিয়ে তো তুমি কিছু পার্টিকুলার কাজ করতে পারো। তুমি ধরো একটা প্রোগ্রামই করে দিবা ওয়েসকে যে আমি এই কাজটা করতে চাইতেছি, তুমি ওইটা নাম সিরিজ অফ কমান্ডস দিয়ে লিখে তুমি ওটা ওয়েসকে ম্যানুয়ালি দিতেও পারবা। মানে তুমি কমান্ড একটা ম্যানুয়ালি কাস্টমাইজ করে তুমি কমান্ড ওয়েসকে দিতে পারবা, যে সুবিধাটা লিনাক্স প্রোভাইড করে। উইন্ডোজ এই সুবিধাটা অনেক ন্যারো। তো শেল স্ক্রিপ্টিং এর মাধ্যমে তুমি কি সুযোগটা পাইতেছো, যে তুমি কমান্ড গুলা তুমি কাস্টমাইজ করে দিতে পারবা। আচ্ছা, তাহলে শেল স্ক্রিপ্টিং এর কিছু কিছু অ্যাডভান্টেজ বলছি, কি কি বুঝতে পারছো? মানে ম্যাম নিজের সুবিধার্থে ম্যাম আমি একটা কমান্ড নিজে মানে বিল্ড আপও করতে পারবো, সেটা কিরকম? হ্যাঁ, মানে তুমি নিজের মতো করে কমান্ড মানে জেনারেট করতে পারবে। অবশ্যই রুলস এন্ড রেগুলেশনের মধ্যে থাকে, আজাইরা কমান্ড লিখতে পারবে না। বাট ধরো তুমি একটা প্রোগ্রাম করবা পার্টিকুলার, এই ফাইল এখানে দিবা, ওই ফাইল এখানে দিবা, এটা এটা করবা, যেটার ম্যানুয়াল কোনো কমান্ড দেওয়া নাই, তাহলে তুমি শেল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে এরকম একটা প্রোগ্রাম লিখতে পারো। আমরা ওটাই শিখবো যে কিভাবে আমরা বিভিন্ন প্রোগ্রাম লিখতে পারি। তো এটাই আর কি, যে শেল স্ক্রিপ্টিং এর মাধ্যমে তুমি ওএস কে কমান্ড দিতে পারো বিভিন্ন, যে আমি এইগুলা কমান্ড চাইতেছি, এই ফাইলের সাথে এটা করতে চাচ্ছি, এই ফাইলের সাথে ওটা করতে চাচ্ছি, এই টাইপের। আচ্ছা, তাহলে অ্যাডভান্টেজ কি বললাম, যে মাল্টিপল কমান্ডস আমি না লিখেই রান করতে পারি। মাল্টিপল কমান্ডস এট কি বলবো, ফাংশনের মতো। হ্যাঁ হ্যাঁ, ফাংশন না, মানে কিভাবে বুঝাবো, যে তোমার টার্মিনালে কি একটা একটা করে কমান্ড লিখে লিখে সেটাকে এক্সিকিউট করতে হচ্ছিল না, এখানে তুমি অনেকগুলা কমান্ড একসঙ্গে লিখে লিখে রাখবা ও লাইন বাই লাইন এক্সিকিউট করে তোমাকে দিতে থাকবে। আমরা যখন করবো তখন বুঝতে পারবা। আপাতত এইটুকু লেখো যে একটা অ্যাডভান্টেজ হলো যে মাল্টিপল কমান্ডস অ্যাট ওয়ান্স ও এক্সিকিউট করে, অ্যাট ওয়ান্স এক্সিকিউটেড, এটা একটা অ্যাডভান্টেজ। আর আরেকটা অ্যাডভান্টেজ কি বললাম, যে রিইউজেবিলিটি, তুমি বারবার সেই ফাইলটা ইউজ করতে পারবা, তোমাকে নিজে বারবার কমান্ড লিখতে হবে না। আর আরেকটা অ্যাডভান্টেজ কি বলছি, কাস্টমাইজেশন। কমান্ড কাস্টমাইজেশন। ওকে, বানান ভুল গেছে, কি বানানো হবে এটা, ইউ বেশি দিয়ে ফেলছি। আচ্ছা ওকে, তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তাহলে নেক্সট আসো। নেক্সট এখন একটা জিনিস, সেটা হলো শেবাং লাইন। শেবাং লাইন কি জিনিস, এটা এখন যে টার্মিনালে করছি ওটাতে দেখলাম যে দরকার নাই, বাট আমি যখন 2-3 বছর আগে ওয়েস করছি, তখন আমরা যখনই ওয়েস এর ফাইলে মানে কমান্ড লিখতাম, তখন এটা ফাইলের শুরুতে দিতে হইতো আর কি। তো শিখাই দিচ্ছি, সেটা হলো এটাকে বলে শেবাং লাইন। শেবাং লাইন কি, সেটা হলো যে এইটা মানে একটা ডট এসএইচ ফাইল ক্রিয়েট করলে ফাইলটা শুরু করতে হয় এই লাইনটা দিয়ে, এই লাইনটা দিয়ে এই ফাইলটা শুরু করতে হয়। এই ফাইল এটা হলো এই টাইপের, যে ধরো সি ফাইল ডট সি ফাইল আমরা কি করতাম, সি প্রোগ্রাম লেখার আগে সবার আগে হ্যাশ ইনক্লুড stdio_h দিতাম না, এটা দিয়ে ফাইলটা শুরু করতাম। মানে বিল্ট ইন ফাংশনের মতো, তাই তো?
হ্যাঁ মানে না বিল্টিন না, এখানে বিল্টিনের কাজ করতেছে না, এটার মিনিং আলাদা। কিন্তু আমি বলতেছি যে এই লাইনটা দিয়ে লেখা শুরু করতে হয়, মানে এই লাইনটা দিয়ে তোমার প্রোগ্রামিংটা শুরু হবে, বুঝতে পারছো? আচ্ছা, এই লাইনের মানে এই লাইন কি মিন করতেছে সেটা হলো যে এই লাইন লিনাক্সকে বলে দেয় যে তুমি এই স্ক্রিপ্টটা ব্যাশ শেল দিয়ে ইউজ করে তুমি রান করো। এই যে দেখো, টেল লিনাক্স টু রান দ্য স্ক্রিপ্ট ইউজিং ব্যাশ শেল, এটা করে। এই যে দেখো \bin \bash যে লেখা, এই লাইনটা দিয়ে এই ব্যাশের মানে ব্যাশ কোথায় আছে, ব্যাশের লোকেশনটাও ডিনোট করে দেয় যে এটা হলো ব্যাশ ফাইলের লোকেশন। তুমি লিনাক্সকে বলতেছে যে তুমি এই যে স্ক্রিপ্টটা তুমি পাবা, এখানে যে বিভিন্ন কমান্ড আছে, এটা তুমি ব্যাশ শেল ইউজ করে রান করো। এই লাইনটা দিয়ে এটাই বুঝায়, জাস্ট এটাই ও ডিনোট করে। আচ্ছা, এটা বুঝলে নেক্সট লাইনে যাই, এটা বুঝছো? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে ম্যাম নেক্সট তাহলে লাইনে সেটাকে একটা লাইব্রেরি ফাংশন বলা যায় ম্যাম? লাইব্রেরি লাইব্রেরি ফাংশন ফাংশন বলা যায় না? তার মধ্যে ইনক্লুড স্টুডিও তো আমি একটা লাইব্রেরি ফাংশন না। আমি ওটা দিয়ে বুঝালাম যে ওটা দিয়ে যেমন আমরা শুরু করি, এটা দিয়ে তেমন এসএইচ ফাইল শুরু করি। এটা লাইব্রেরি ফাংশনের কাজ আলাদা, ওখানে বিভিন্ন ফাংশনের প্রোটোটাইপ দেওয়া থাকে, যে ফাংশন গুলো আমরা ডিফাইন করে দেই না, সেই ফাংশনের প্রোটোটাইপ গুলো দেওয়া থাকে stdio.h এ। ওখানে যাই সেই ফাংশনের ডেফিনেশন গুলো পিক করে, যাতে কম্পাইলার বুঝে যে না এই ফাংশন অ্যাকচুয়ালি আছে। বাট এটা কোনো প্রোটোটাইপ হোল্ড করে না, এটা দিয়ে জাস্ট লিনাক্সকে বোঝানো হয় যে যে প্রোগ্রামগুলো, যে কমান্ডগুলো তুমি পাবা সেটা ব্যাশ শেল ইউজ করে তুমি এক্সিকিউট করিও, রান করিও। এটা বোঝানোর জন্য জাস্ট এটা দেওয়া হয়, এখানে এটার অন্য কোনো কাজ নেই, এটা কোনো প্রোটোটাইপ মানে ধরে রাখে না আর কি। আচ্ছা, আসো পরের লাইনটা দেখো। এখন আমরা ফাইল কি জিনিস সেটাও বুঝছি, ফাইল ক্রিয়েট করছি, সে ফাইলের মধ্যে কমান্ডও লিখছি। এখন আমি ওটা টার্মিনালে রান করব কিভাবে? টার্মিনালে রান করার জন্য আমাকে এই কমান্ডটা লিখতে হয়। এই যে ধরো টার্মিনাল তো এরকম একটা অ্যারো চিহ্ন বা কোনো ডলার সাইন দিয়ে তারপরে আমরা কমান্ড লিখি না, তাহলে এরপরে তোমাকে লিখতে হবে chmod স্পেস দিয়ে +x, তারপরে যে ফাইল নাম সেটা .sh। আমি লিখে দিচ্ছি, দাঁড়াও আরেকবার লিখতেছি, chmod তারপর একটা স্পেস। এটা বড় হাতের হয়ে গেল, বড় হাতের হবে না, হ্যাঁ ছোট হাতেরই, এটা তো ওয়ার্ডের জন্য বড় করে দিচ্ছি। আচ্ছা, তারপরে +x, তারপরে তুমি যে ফাইল নেমটা দিবা, মানে যে ফাইলটা তুমি এক্সিকিউট করতে যাচ্ছ সেই ফাইল নেম, তারপরে ডট দিয়ে এক্সটেনশন sh। এটা এই লাইনটা লিখতে হয়, দুটো লাইন লিখতে হয়, তার মধ্যে এটা একটা লাইন। হ্যালো, জি ম্যাম। আচ্ছা তাহলে এই লাইনটা দিয়ে কি বোঝাচ্ছে? বাট আচ্ছা, এটা হলো ডিফল্ট, বাই ডিফল্ট কোনো শেল ফাইল মানে .sh ফাইল এটা কিন্তু এক্সিকিউটেবল না। মানে তুমি শুধু ফাইল নেম .sh বা ওই ফাইল নেমটা লিখে দিলে কিন্তু লিনাক্স বুঝবে না যে এটাকে এক্সিকিউট করতে হবে, এটার মধ্যে কোনো কন্টেন্ট আছে। ওটাও নর্মাল টেক্সটি ফাইলের মতোই ট্রিট করবে, ওটা এক্সিকিউটেবল না এখনো। যেমন ধরো .c ফাইল কিন্তু নিজে এক্সিকিউটেবল না, ওটাকে জিসিসি কম্পাইলার এক্সিকিউটেবল ফাইলে কনভার্ট করে, .o অবজেক্ট ফাইল ক্রিয়েট করে, তারপর .exe অবজেক্ট ফাইল মানে এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট করে, তারপরে .exe টা কিন্তু রান করে, রাইট? সি দিয়ে রিলেট করে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে কিন্তু .sh টা মানে এক্সিকিউটেবল না, ওর কাছে এক্সিকিউট হওয়ার পারমিশন নাই। লিনাক্স এখনো জানে না যে এটা এক্সিকিউটেবল কিনা আর একে এক্সিকিউট করার পারমিশন ওর কাছে আছে কিনা। তো এই লাইনটা দিয়ে আমি ওকে এক্সিকিউট করার পারমিশন দিচ্ছি, মানে এই ফাইলটা তুমি এখন এক্সিকিউট করতে পারবা। এই chmod +x এই লাইনটা দিয়ে এটাই বোঝায় যে ওই ফাইলটার এক্সিকিউট হওয়ার পারমিশন। বুঝতে পারছো? জি ম্যাম। আমি কি খুব ফাস্ট বলতেছি? কারণ আমি আসলে কারো চেহারা দেখতে পাচ্ছি না, তো তোমরা যদি বুঝতে না পারো আমাকে একটু বলিও। আচ্ছা, কেউ কিছু বলতেছে? আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা, তাহলে কি বললাম যে বাই ডিফল্ট শেল ফাইল এক্সিকিউটেবল না, chmod শেল ফাইলকে এক্সিকিউট হওয়ার পারমিশন দেয়। এখন দেখো এই লাইনটা লিখলাম, এখন তারপরে এই লাইনটা লিখতে হয়,
ডট দিয়ে ব্যাকস্ল্যাশ তারপরে ওই ফাইল নেম ডট এসএইচ এক্সিকিউটেবল হয়ে গেছে। এখন এই লাইনটা মানে এক্সিকিউট করো, আর এই ডট আর ব্যাকস্ল্যাশ এটা দিয়ে বোঝায় যে এই ফাইলটা এই কারেন্ট ডিরেক্টরিতেই আছে, এখান থেকে পিক করে ওকে রান করো। এই দুই লাইন দিয়ে এই জিনিসই বোঝায়। বুঝতে পারছো? এখন দেখো এখানে কমান্ড গুলার ওয়ার্ড গুলার স্পেসিফিক মিনিংও লিখে রাখছি, যে CHMOD দিয়ে বোঝায় যে পারমিশন চেঞ্জ করতে হবে আমার, ওর পারমিশন নাই, আমি এখন পারমিশনটা চেঞ্জ করতে চাচ্ছি। +X দিয়ে বোঝায় যে এক্সিকিউট পারমিশন ওর সাথে অ্যাড করে দাও, মানে ওকে এখন এক্সিকিউটেবল হওয়ার জন্য পারমিট করা হয়েছে। আর ডট আর ব্যাকস্ল্যাশ এটা দিয়ে বোঝায় যে কারেন্ট ডিরেক্টরিতেই আসছে ফাইলটা, কারেন্ট ডিরেক্টরি থেকে রান করো। বুঝা গেছে? এগুলো সব Yes, লিখে ma'am. রাখো। ওকে, আমি ফাইল দিয়ে দিছি তারপরও। আচ্ছা ঠিক আছে, তাহলে এর কাজ শেষ। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে যাব। তাহলে সবাই সবাই একটু এটা লেখো। আর হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ব্যাশ, এই যে এটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা সবাই একটু নিজেদের ব্রাউজারে টাইপ করো। টাইপ করা হয়ে গেলে আমাকে বলিও। হয়েছে? জি ম্যাম। আচ্ছা, এন্টার দাও, চলে যাও। এই দেখো রেপ্লিটের যে ব্যাশ আছে এটাতে আমরা ঢুকবো। সবাই কি পাইছো রেপ্লিটের এই ব্যাশ? ইয়েস ম্যাম। আরেকবার একটু ইয়েতে এই যে দেখো REPL/language/bash, এটা দেওয়ার পর রেপ্লিটের যে ব্যাশ এখানে আসো। তোমরা মনে হয় হোমে আসবে, যেহেতু আমি অলরেডি ইউজ করে ফেলছি, আমার ডাইরেক্ট এখানে দেখাচ্ছে। তোমরা সম্ভবত এরকম একটা স্ক্রিন দেখতে পাবা, বা যদি লগ ইন না করা থাকে অন্যরকম স্ক্রিনও আসতে পারে। মানে ক্লিক করে আসো, ওই পেজে আসো। আসতে পারছো? গুগল দিয়ে লগ ইন করতেছ? হ্যাঁ, গুগল দিয়ে সাইন ইন করো। লগ ইন করতে চাই, গুগল দিয়ে লগ ইন করো। তোমাদের যদি সাইন আপ আর লগ ইন চাই, তাহলে লগ ইনে যাই, গুগল দিয়ে লগ ইন করে ফেলো, করে হোমে আসো। হোমে চলে আসলে আমাকে কয়েকজন বলি হচ্ছে চলে আসছি ম্যাম। এখানে কিছু রিকোয়ারমেন্টস আছে, কিসের জন্য আমরা এটা ইউজ করব। করো, ওগুলো ফিল আপ করো। স্টুডেন্ট, টিচার, এইসব কিছু কি জানি চাই। কারো হইছে? কেউ আসতে পারছো হোমে? জি ম্যাম। বাকিদের কি অবস্থা? আসতে পারছো? মিস প্রিমিয়াম নিতে বলে। না, প্রিমিয়াম নিচে ফ্রি আছে। আগে দেখো ফ্রি আছে। জি প্রিমিয়াম নিতে পারো। আরে সাইডে ফ্রি আছে, বাম পাশে দেখো, বাম পাশে একটা ফ্রি অপশন আছে। ঠিক আছে, এটা আসছে। সবার আসছে? আচ্ছা দেখো, এখানে দেখো ডেভেলপার ফ্রেমওয়ার্ক নামে একটা অপশন আছে বাম পাশে, দেখছো? এই ডেভেলপার ফ্রেমওয়ার্কে ক্লিক করো।
এরকম আসছি, screen ma'am. আসছে সব? হুম। হ্যাঁ ম্যাম। তারপরে দেখো এই যে এখানে ব্লু বাটনে ক্রিয়েট লেখা, এই ক্রিয়েটে ক্লিক করো, এই যে ব্লু বাটন ক্রিয়েট। তারপরে দেখো এই যে এখানে দেখো টেমপ্লেট, টেমপ্লেটে যদি আমার তো ইউজ করা ওই জন্য ব্যাশ চলে আসছে, তোমাদের যদি না থাকে তাহলে এই সার্চ টেমপ্লেটে ব্যাশ লিখো, ব্যাশ লিখে এই যে এই ব্যাশটা পাবা। ডেভেলপার ফ্রেমওয়ার্কে যায় সেখান থেকে নিউ করে নিউ এ এখানে আসো, এসে সার্চ টেমপ্লেটে ব্যাশ লিখো, ব্যাশে ক্লিক করো। করছো? পারছো? জি ম্যাম। জি ম্যাম। তারপরে এই যে এখানে টাইটেলে দেখো, টাইটেলে যে কোনো টাইটেল দাও তোমাদের ইচ্ছা, ধরো ল্যাব 3 একবার মনে হয় করাইছি, তাহলে ল্যাব 3.1 আমি দিলাম। আচ্ছা তোমরা যে কোনো কিছু দিতে পারো, এটা কোনো সমস্যা না, এটা Lab যে কোনো 4 না টাইটেল lab দাও। ল্যাব 4, আচ্ছা ল্যাব 4 দিলাম, ওকে। তারপরে দেখো, তারপরে এটা ক্রিয়েট অ্যাপ করো, ক্রিয়েট অ্যাপ দাও। এরকম স্ক্রিন আসলে বলিও। আসছে ম্যাম। আচ্ছা সবার আসছে? সবার আসছে? এই পর্যন্ত আসতে পারছো? জি ম্যাম। ওকে। আচ্ছা দেখো এই যে এখানে একটা গ্রিন বাটন দেখো, রান ব্যাশ, ক্লিক করো।